নমস্কার। আজ আমরা যাকে নিয়ে কথা বলবো বা যে আমাদের অনুষ্ঠানে রয়েছেন তার পরিচয় তো দেবই, কিন্তু তার আগে যেটা বলবো, লোকটা ক্লাস 6-এ আরএসএসে জয়েন করে। মানে আরএসএসে জয়েন করার তার যে উদ্দেশ্য রাজনীতি করা ছিল তা কিন্তু নয়। যেটা তিনিও এর আগে বহুবার বলেছেন যে আরএসএসে জয়েন করার উদ্দেশ্য ছিল মানুষের জন্য সেবা করা। আজ তিনি সেবা করার একটা বৃহত্তর সুযোগ পেয়েছেন। কীরকম? তিনি প্রতিমন্ত্রী হয়েছেন এবং রাজ্যে নতুন বিজেপি সরকারের মন্ত্রিসভায় একেবারে উজ্জ্বল মুখ তিনি। আমাদের সঙ্গে রয়েছেন কৌশিক চৌধুরী, রায়গঞ্জের বিধায়ক এবং নতুন বিজেপি সরকারের প্রতিমন্ত্রী। নমস্কার কৌশিকবাবু। নমস্কার। কৌশিকবাবু, একেবারে শুরুতে যেটা প্রশ্ন করবো সেটা হচ্ছে, এই যে আরএসএসে জয়েন করেছিলেন একেবারে 12 বছর বয়সে, ক্লাস 6-এ পড়েন বোধহয় তখন, মানে এটা কেন? মানে এর আগে আপনি বহু জায়গায় বলেছেন, কিন্তু মানে স্পেসিফাইড কোনো কারণ আছে যে কেন জয়েন করেছিলেন বা কিছু? না, আমি আরএসএসে জয়েন করা মানে হচ্ছে আরএসএসের শাখায় যাওয়া। শাখা মানে 1 ঘন্টার জন্য সেখানে খেলাধুলো হয়, গল্প হয়, দেশাত্মবোধক গান হয়। তো মানুষ তৈরির একটা কারখানা বলতে পারেন আর কি। তো আমি আরএসএসের শাখা দেখেছি এর আগে, আমাদের রায়গঞ্জ শহরে হতো। তো একদিন ওই আমার বাড়িতেও সংঘের একটা পরিবেশ ছিল, সংঘের প্রচারকরা আসতেন, সংঘের কার্যকর্তারা আসতেন। তো ওনারাই একদিন হাত ধরে বললেন, চলো তুমি শাখায় চলো, শাখায় খেলবে। তো ওইভাবেই শাখায় যাওয়া আর কি। আচ্ছা কৌশিকবাবু, মানে এইবারে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এই বিপুল জয়লাভ, সেটা অনেকে বলে যে ব্যাকবোন বা এর পিছন থেকে আরএসএসের একটা বড় ভূমিকা আছে, এটা স্বীকার করেন? না, সেইভাবে আরএসএস তো রাজনীতি বা ইলেকশনে ওরকম হস্তক্ষেপ করে না। তো আরএসএস যে সংগঠন তৈরি করে, তো সেখান থেকে বিভিন্ন কার্যকর্তাকে তারা সংঘের বিচার পরিবারের বিভিন্ন সংগঠনে পাঠায়। সংঘের কেউ কেউ বিজেপিতে গেছেন, কেউ কেউ বিদ্যার্থী পরিষদে গেছেন, কেউ কেউ বিশ্ব হিন্দু পরিষদে গেছেন। তো সংঘের যে আদর্শ, সেই আদর্শ আর অন্যান্য সংগঠনের মাধ্যমে প্রচার করা এবং প্রতিষ্ঠা করা সংঘের উদ্দেশ্য। তো সংঘতেও প্রচুর কার্যকর্তা আছেন যারা বিজেপিতে গেছেন, যারা বিজেপির হয়ে কাজ করছেন। আমিও যেরকম সংঘ থেকে আসা। তাহলে তো কোথাও গিয়ে ঘুরপথে এটা দাঁড়াচ্ছে যে আরএসএস একটা বড় ভূমিকা আছে এইবার। সংঘের একটা বড় ভূমিকা, সেটা হচ্ছে সংগঠন নির্মাণ করার জন্য, শক্তিশালী করার জন্য যে মজবুত মানুষ দরকার, সেই মানুষ সংঘ বারবার বিজেপিতে পাঠানোর দায়িত্ব দেওয়া, সেটা সংঘ করে। আচ্ছা কৌশিকবাবু, এই আরএসএসে আপনি দীর্ঘদিন কাটিয়েছেন, তারপর কার্যত বিজেপিতে এসে আপনি 2025-এ বোধহয়, খুব সম্ভবত 25-এই জেলা সভাপতি হয়েছেন। তো এই যে জার্নিটা অত্যন্ত কঠিন ছিল, সাংগঠনিকভাবে অত্যন্ত কঠিন ছিল, এটা তো মানবেনই। তার কারণ আপনি যবে থেকে রাজনীতি করছেন, বাম ঘরানার মানে বিপক্ষ ছিল বাম ঘরানা, তারপর তৃণমূল, এখন আপনি ক্ষমতা এসেছেন, একটা বৃহত্তর জায়গা। এই অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গাটা কিভাবে সামলাবেন? না, আপনি আমার এই রাজনৈতিক যে যাত্রা, সেটার একটা বর্ণনা দিয়েছেন। আমি আপনার সার্কেলটাকে কমপ্লিট করছি। সেটা হলো 83 সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাথে যুক্ত হওয়া, তারপরে 90 সালে আমাদের যে সংঘ ভাবধারার যে ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, সেখানে আমি যুক্ত হই 90, 91, 92 এবং 93 কিছুটা আমি সেই সংগঠনের সাথে যুক্ত হই, বিভিন্ন দায়িত্ব পালন করি। পরবর্তীতে আমার মানে কর্মজীবন শুরু হয় আর কি। আমি শিলিগুড়িতে একটি বিদ্যালয়, সারদা শিশুতীর্থ, সেটাও আমাদের সংঘের ভাবধারার বিদ্যালয়, বিচার পরিবারের বিদ্যালয়, সেখানে পড়াতে চলে যাই। তারপর আমি আবার রায়গঞ্জ শহরে ফিরে আসি পারিবারিক প্রয়োজনে, এবং ফিরে আসার পরই আর কিছুদিন পর থেকে আমার বিজেপির সাথে একটু একটু করে পরিচয় যোগাযোগের সাথে থেকেও আমি বিজেপির কর্মকাণ্ডের সাথে আস্তে আস্তে যুক্ত হই। আচ্ছা, এই প্রশ্নটা আমার না ভীষণ করতে ইচ্ছা করছে, তার কারণ আমি গতকাল, মানে এর আগে আপনারই জেলা থেকে পাওয়া আরেকজন মন্ত্রী বিরাজ বিশ্বাসকে এই একই প্রশ্ন করেছিলাম। সেইটা হচ্ছে যে এই এভিভিপি একটা মানুষকে, বা এভিভিপি একটা রাজনৈতিক নেতার জীবনে ঠিক কতটা প্রভাব ফেলে, বা সংঘ বেসিক্যালি কতটা প্রভাব ফেলে তাকে তৈরি হতে, তাকে একদম পারফেক্ট হতে? দেখুন, সংঘ তো মানুষ গড়ার একটা কারখানা বলতে পারেন, যেখানে একটা সৎ মানুষ তৈরি হবে, একটা আদর্শবান মানুষ তৈরি হবে এবং একটা দেশপ্রেমিক মানুষ তৈরি হবে, যার কাছে দেশ হচ্ছে সর্বোত্তম। মানে দেশের বাইরে তিনি কিছু ভাববেন না, দেশের স্বার্থ তার কাছে হচ্ছে সর্বোত্তম। সংঘ এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদেরকে বড় করে। তার পরবর্তীতে বিভিন্ন জায়গায় আমরা যাই, কাজ করি। আর এবিভিপি হচ্ছে ছাত্র সংগঠন। ছাত্র সংগঠন মানে হচ্ছে কলেজ মানে সেখানে একটা নির্বাচন প্রক্রিয়া থাকবে।
তো এবিভিপি করলে এই ধরনের যে রাজনৈতিক সংগঠন করা, ইলেকশন প্রসেসে যাওয়া এবং ধীরে ধীরে সংগঠনকে মজবুত করা, তো এই জায়গাগুলো শেখা যায়, যেটা পরবর্তীতে ধরুন এই বিধানসভা নির্বাচন বলুন, লোকসভা নির্বাচন বলুন, পঞ্চায়েত নির্বাচন বলুন, এই জায়গাগুলোতে আমাদের খুব ভালো আমাদের কাজ করে। মানে আমরা ওইখান থেকে খুব ভালো করে শিখে আসি, ইন্সপিরেশন প্লাস শিখে আসা, এইটা একটা হয়। আচ্ছা কৌশিকবাবু, এই যে রায়গঞ্জ যে জায়গা থেকে আপনি জিতেছেন, আপনার বাড়ি খুব সম্ভবত ডালখোলা 7 নম্বর ওয়ার্ডে। না, উকিলপাড়া, রায়গঞ্জে। উকিলপাড়া, হ্যাঁ, রায়গঞ্জে উকিলপাড়া। তো এই জায়গাটাতে একটা মানে আমি যদি বলি রায়গঞ্জেও কিন্তু একটা সংখ্যক মুসলিম থাকে। এবার এই যে আপনাদের দলের যে পার্টি স্ট্যান্ড, সেই জায়গা থেকে আপনি যেহেতু সবারই মন্ত্রী হয়েছেন, গোটা রাজ্যের মন্ত্রী হয়েছেন, সেক্ষেত্রে ওদের বিধায়ক ডেফিনেটলি, কীভাবে এই বিষয়টাকে আপনি কন্ট্রোল করবেন বা দেখবেন? দেখুন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি তো বলেই দিয়েছেন, সবকা সাথ সবকা বিকাশ আর সবকা বিশ্বাস। তো এটাই আমাদের নীতি। আমরা আমাদের সরকার তৈরি হয়েছে, সরকার সকলের। আমি বিধায়ক হয়েছি, তো আমার সকলের প্রতি আমার দায়িত্ব আছে। তো সকলকে নিয়েই আমরা কাজ করব। সরকারি যত প্রকল্পের সুযোগ সুবিধা, সেটা তো সকলের জন্যই। ঠিক আছে, এইভাবেই আমরা ভাবি। কৌশিকবাবু, এই উত্তরবঙ্গের বঞ্চনা, এই শব্দটার সঙ্গে উত্তরবঙ্গ অত্যন্ত একেবারে পরিচিত হয়ে গেছে। উত্তরবঙ্গ মানে এর আগে যদি দেখি তাহলে উত্তরবঙ্গ খুব একটা মিনিস্ট্রিও পায়নি, উত্তরবঙ্গ কার্যত বঞ্চনার শিকার হয়েছে, এই অভিযোগ ছিল আর কি, আছেও। কিন্তু এখন দাঁড়িয়ে উত্তরবঙ্গ থেকে একাধিক মন্ত্রী হয়েছে, প্রতিমন্ত্রী, পূর্ণমন্ত্রী। আমি যদি বলি আপনাদের দীপক বর্মন পূর্ণমন্ত্রী হয়েছে, আপনাদের নিশীথ প্রামাণিক পূর্ণমন্ত্রী হয়েছে, আপনি নিজেও প্রতিমন্ত্রী হয়েছেন, মন্ত্রিত্ব একেবারে উত্তরবঙ্গ কিন্তু পেয়েছে। মানে যেটা এর আগের ক্ষেত্রে, এর আগে আমরা দেখেছিলাম বিজেপির সঙ্গে কিন্তু উত্তরবঙ্গ থেকেছে, বিজেপির সঙ্গে উত্তরবঙ্গ থেকেছে, অস্বীকার করার জায়গা নেই। এইবার উত্তরবঙ্গকে ফিরিয়ে দেওয়ার সময় কিছু ভেবেছেন? এবং আপনারা দেখতে পাবেন যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর বলে যে দপ্তর আছে, বিগত বছরগুলোতে আপনারা বাজেট দেখলেই বুঝতে পারবেন যে ওই দপ্তর আছে, কিন্তু বাজেট এত কম যে কাজ করার জায়গা নেই। এবার সেটাও দেখতে পাবেন যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের জন্য কত বাজেট বরাদ্দ হচ্ছে। আজকেও আমার সাথে মাননীয় মন্ত্রী নিশীথদার কথা হচ্ছিল, তিনি বলছিলেন উত্তরবঙ্গকে কী করে ঢেলে সাজাবেন। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা হচ্ছিল, তিনি আমাকে ডেকে বললেন, আসুন আমরা একসাথে যাই, কেউ যেন বলতে না পারে, মানে ছবি উঠছে উত্তরবঙ্গের একজন বিধায়কের সাথে মাননীয় মুখ্যমন্ত্রী এত ক্লোজ হেঁটে যাচ্ছেন। উনি এটা মেসেজ দিতে চাইছেন যে আমরা আর উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ভাগাভাগি করতে চাই না, আমরা একটাই বঙ্গে বিশ্বাসী। তো এই যে ক্লোজ রিলেশনশিপ সকলের জন্য ভাবছেন, মাননীয় মুখ্যমন্ত্রীও ভাবছেন। তো এটাতে পরিষ্কার মেসেজ যাচ্ছে সবার কাছে যে উত্তরবঙ্গ আগামীতে খুব ভালো জায়গায় পৌঁছাবে। দেখুন কৌশিকবাবু, মাননীয় মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে যদি আমি বলি, সেক্ষেত্রে এখানে কোনো দ্বিমত নেই যে তিনি কিন্তু মানে সবার কথা ভাববেন বা ভাবছেনও, এবং সেক্ষেত্রে উত্তরবঙ্গের এই যে মিনিস্ট্রি ডিভাইডেশনটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বন্টন হয়েছে। সেই জন্যই তো মানে আমি এই প্রশ্নটা করতে পারছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কোনো একেবারে পার্টিকুলার কিছু ভেবেছেন যে আমার এইটা টার্গেট আছে, যে এইটা আমি পরিবর্তন করবো মানুষের জন্য বা কিছু এরকম দু একটা যদি বলেন। উত্তরবঙ্গের জন্য বিশেষ বিশেষ যে বিষয়গুলো আমাদের সংকল্পপত্র আমরা দিয়েছি, উত্তরবঙ্গে এইমস, উত্তরবঙ্গে আইআইএম, উত্তরবঙ্গে ক্যান্সার হসপিটাল, উত্তরবঙ্গে কেন্দ্রীয় বিদ্যালয়, তার সাথে সাথে উত্তরবঙ্গের যে আপনারা জানেন আমার জেলায় চিকেন নেক আছে, কতটা দেশের নিরাপত্তার বিষয় আছে। তো ইনফ্রাস্ট্রাকচারও প্রচুর ডেভেলপমেন্ট হবে, যেরকম রেল যোগাযোগের ক্ষেত্রে বলুন, সড়ক যোগাযোগের ক্ষেত্রে বলুন, এয়ারপোর্ট বলুন, আপনার সেবক থেকে সিকিম পর্যন্ত আপনার রেল যোগাযোগ হচ্ছে, তার জন্য একটা বড় সীমান্তর বিষয় আছে, এটা করার জন্য চীন সীমান্ত আছে। তো উত্তরবঙ্গ খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় আছে ভৌগোলিক দৃষ্টি থেকেও এবং আমাদের যে আর্থসামাজিক উন্নয়নের দৃষ্টি থেকেও। তো ভারতীয় জনতা পার্টি, আমার দল, আমার সরকার উত্তরবঙ্গকে খুবই গুরুত্ব দিচ্ছে এবং আমরা সমস্ত রকমের উন্নয়ন, উত্তরবঙ্গের চা বাগানগুলো, মানুষের কাজ, উত্তরবঙ্গের ট্যুরিজম, এগুলো খুব ইম্পর্ট্যান্ট, সেগুলোকেও অনেক গুরুত্ব সহকারে দল দেখবে। এইবার উত্তরবঙ্গের পার্ট তো গেল, এবার আমি যদি বলি যে আপনি রাজ্যের ক্ষেত্রে কী কী ভাবছেন, মানে রাজ্যের আপনি প্রতিমন্ত্রী, রাজ্যের ক্ষেত্রে যে দফতরই পান, রাজ্যের ক্ষেত্রে কী কী ভাবছেন, মানে যদি কয়েকটা বলেন যে আমার ঠিক এই পার্টিকুলার এই প্ল্যানটা রয়েছে। দেখুন, রাজ্যের ক্ষেত্রে, সমস্ত রাজ্যের ক্ষেত্রে সাধারণ মানুষকে একটু সুবিধে দেওয়ার জন্য সরকারি বেশ কিছু প্রকল্প নিচ্ছেন। যেমন ধরুন, গ্রামীণ ক্ষেত্রে দীর্ঘদিন আর এখানে দুর্নীতি হয়েছে, দুর্নীতির অভিযোগে 100 দিনের কাজ বন্ধ ছিল। সেখান থেকে আমার সরকার
আর কিছু দিনের মধ্যে জি রামজি 125 দিনের গ্যারান্টির কাজ আনছেন সমস্ত পশ্চিমবঙ্গের গ্রামীণ ক্ষেত্রের মানুষদের জন্য। তো এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয়। আপনি আয়ুষ্মান ভারত 5 লক্ষ টাকা পর্যন্ত একটা মানুষ ভারতবর্ষের যে কোনো জায়গায় আর স্বাস্থ্য পরিষেবা পেতে পারে। সেটা দীর্ঘদিন এর আগে সরকার করতেই দেয়নি, চালুই করতে দেয়নি, সেটা চালু হচ্ছে। আর তাছাড়া ভাতার বিষয়গুলো তো আছেই, যেটা আমাদের যে এই সরকার তৈরি হয়েছে তারা সমস্ত মহিলাদের জন্য যে ভাতা বলুন, সুযোগ সুবিধা বলুন, সেগুলোকে বাড়ানোর চেষ্টা করছে। এর পাশাপাশি আমরা সংকল্পপত্রে আমরা ঘোষণা করেছিলাম যে বাংলা এমন একটা রাজ্য যেখান থেকে আর কোটি কোটি ছেলেরা ভিন রাজ্যে কাজে যায়, পরিযায়ী শ্রমিক, যাদের অবস্থা আপনারা দেখেছেন করোনার সময় 2020-তে 2021-এ কী ভয়ঙ্কর অবস্থা। তো আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন, আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, বাংলার শিল্প কারখানায় এমন একটা জায়গায় পৌঁছবে বাংলার ছেলেরা বাংলাতেই কাজ পাবে। বাংলার স্বাস্থ্য পরিষেবার জন্য আমরা খুব গুরুত্ব দিয়ে ভাবছি, অর্থাৎ বাংলার একটা সার্বিক উন্নয়ন, যেটাকে আমরা আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন সোনার বাংলা। তো সোনার বাংলার দিকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব এবং ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক সদিচ্ছার কোনো অভাব হবে না। এবং এই যে একটা সার্বিক উন্নয়নের জন্য যে অর্থনৈতিক সহযোগিতা দরকার, সেটাও কেন্দ্রীয় সরকার আমাদের জন্য করবেন। তো এই ব্যাপারে আমরা বাংলার মানুষকে নিশ্চিত। কৌশিকবাবু, রায়গঞ্জ পুরসভার বিরুদ্ধে একাধিক অভিযোগ দুর্নীতির। আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে রায়গঞ্জ পুরসভার যে চেয়ারম্যান তার বিরুদ্ধেও কয়েকদিন আগে একটা মামলাও হয়েছে। তাহলে এক্ষেত্রে এই দুর্নীতি, আমি শুধু আপনার পার্টিকুলার বিধানসভা ক্ষেত্রে বলছি, দুর্নীতিটা কীভাবে আটকানোর ছক করছেন? আজকেও আমার সাথে মাননীয় মন্ত্রীর কথা হচ্ছিল যে পশ্চিমবঙ্গের এই পঞ্চায়েত মিউনিসিপ্যালিটিগুলোতে, আমি ওনাকে একটা জাস্ট উদাহরণ দিলাম যে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটিতে 4 তারিখে আমাদের ভোটের রেজাল্ট বেরোনোর পর 5 তারিখ থেকে আমি যাতায়াত শুরু করেছি। প্রত্যেকটা সেক্টরে, মিউনিসিপ্যালিটি মানে পরিষেবার প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি, আপনি ভাবতে পারবেন না। রায়গঞ্জ মিউনিসিপ্যালিটিতে 698 জন কর্মচারী আছেন যাদেরকে বিভিন্ন সময় রাখা হয়েছিল, তাদের অনেকে বেতন পাচ্ছেন না কয়েক মাস ধরে। 198 জন আর পেনশনভোগী আছেন যারা 9 মাস ধরে যারা পেনশন পাচ্ছেন না, তারা রোজ কান্নাকাটি করেন, বলছেন মুদির দোকানদাররা আর ধার বাকি দিচ্ছেন না। ভয়ঙ্কর একটা পরিস্থিতি রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি এলাকায়। ওই মিউনিসিপ্যালিটির 27 জন লাস্ট কোঅর্ডিনেটর, আজকে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 27 জন কোঅর্ডিনেটর বিভিন্নভাবে লোক রেখেছে, পয়সা মিউনিসিপ্যালিটি দিয়েছে। ওই লোকগুলোর কাজ কি? তাদের বাড়ির বাজার করা, তাদের গাছে জল দেওয়া, তাদের বাচ্চাদেরকে স্কুলে পৌঁছানো, সেখান থেকে নিয়ে আসা। এবং এটা আমার কথা নয়, ওই সাধারণ মানুষের কথা। এবং রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির ভয়ঙ্কর জায়গায় চলে গেছে এই যে দুর্নীতি, পুকুর ভরাট। আপনারা ভাবতে পারবেন না পুকুর ভরাট রায়গঞ্জ মিউনিসিপ্যাল এলাকায় কি বিরাট ইস্যু। সাধারণ মানুষ মিউনিসিপ্যালিটিতে দৌড়াচ্ছেন, ল্যান্ড ডিপার্টমেন্টে দৌড়াচ্ছেন, কিভাবে পুকুর ভরাট হয়েছে বেআইনিতে, আর বেআইনি বিল্ডিং। একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। দুর্নীতি, রন্ধে রন্ধে দুর্নীতি। মিউনিসিপ্যালিটিতে গিয়ে আপনি যে কোনো একটা সেক্টরে হাত দেবেন, দেখবেন ওখানেও আপনি দুর্নীতির গন্ধ পাবেন। তো এই প্রত্যেকটার তদন্ত হবে। আজকে আমি এখানে মাননীয় মন্ত্রী আর মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স মিনিস্টারের সাথে কথা বলেছি, প্রত্যেকটা ঘটনার তদন্ত হবে। আচ্ছা কৌশিকবাবু, মানে আমার একেবারে শেষের দিকে আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করবো। আপনার মা বোধহয় আপনার জয়ের পর খুব খুশি হয়েছেন, যদি খুব ভুল না করে থাকি। আপনার মা কয়েকজনকে বলেওছেন, মানে সংবাদ মাধ্যমকে বেসিক্যালি, যে আমি খুব খুশি, ও ছোটো থেকে কাজ করতে ভালোবাসত। ছোটো থেকে কি কাজ করতেন যেটার জন্য আপনার মা অত্যন্ত গর্ববোধ? আমার মা আমার প্রেরণা। আমার মা ভীষণ সাদাসিধে একজন মানুষ। আর মা হচ্ছে মার সাথে না কারোর শত্রুতা নেই। মানে মা সবাইকে ভালোবাসেন, এবং মাকে ভালোবাসে না এইরকম আমার পাড়া বলুন, আমার শহর বলুন, একজনও নেই। আচ্ছা, আমার একেবারে শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে এই মা বলছেন ভালো করে কাজ করতে হবে, এমন একটা কাজ কি ভেবেছেন যেটা করে মাকে বলবেন মা আমি ভালো কাজ করেছি? হ্যাঁ, মা খুব অনুভব করেন রায়গঞ্জ মিউনিসিপ্যাল এলাকায় একটু বৃষ্টি হলে জল জমে যায়, জল নিকাশি অবস্থা খুব খারাপ, জ্যাম, জট। তো কোথাও যদি এইগুলো থেকে আমরা বের করতে পারি, রায়গঞ্জ পৌরসভাকে বের করতে পারি, তাহলে মা খুব খুশি হবেন। আমার বাড়ির সামনে কিছুদিন আগেও জল জমতো না,
কিন্তু চারপাশে এত পুকুর ভরাট হয়েছে, আমার বাড়ির সামনে জল জমে যায়। তো কোথাও রায়গঞ্জবাসী যদি এই মানে জলাতঙ্ক থেকে মুক্তি পান, তাহলে আমার মাও খুব খুশি হবেন। তিনি মুক্তি দিতে চাইছেন সাধারণ মানুষকে, তার মায়ের জন্য। তার মা তার অনুপ্রেরণা, এবং এই মুহূর্তে বড় দায়িত্ব পেয়েছেন। উত্তরবঙ্গকে সামলানোর দায়িত্ব বটেই, রাজ্যের প্রতিমন্ত্রীর দায়িত্ব, এবং সব শেষে তার যেটা মেসেজ একেবারে ক্লিয়ার, যে সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে, দুর্নীতিকে রুখতে হবে। ঠিক এইভাবেই তিনি এগিয়ে যাবেন, এটাই আমাদের প্রার্থনা। এবং তার পাশাপাশি সাধারণ মানুষের জন্য কাজ করবেন, সেই সমস্ত কিছু নিয়ে আমাদের একেবারে শুভেচ্ছা রইল। নমস্কার।